আসসালামু আলাইকুম। আমরা প্রশ্ন সমাধানের আজকের পর্বে দেখব পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবি ক্যাটেগরি সহায়ক টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল তার যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2023 সালে 21শে জুলাই, সে প্রশ্ন আমরা সমাধান করব আর কি। এটা সময় ছিল 60 মিনিট, পূর্ণ মান ছিল 50। তো এটা ছিল প্রিলিমিনারি টাইপ পরীক্ষা। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পন্ন করা হয়েছিল দুই ধরনের পরীক্ষা নিয়ে। একটা ছিল প্রিলিতে ছিল 50 মার্ক, যেটা দেখতে পাচ্ছেন, আর একটা ছিল রিটেনে ছিল 100 মার্ক। তো আমরা প্রথম ধাপে এই প্রিলিমিনারি কোশ্চেনটা সমাধান করব, তার পরবর্তীতে আপনাদেরকে রিটেনের যে কোশ্চেনগুলো এসেছে সেইটাও আমরা প্রোভাইড করব। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি রিটেন কোশ্চেনটি চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে চেক করবেন, অথবা এখানে আই বাটনে আমি দেওয়ার চেষ্টা করব। যখন ওই ভিডিওটা আপলোড করব তখন এখানে আই বাটনেও পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশনে আপনারা এই রিটেন অংশটা পেয়ে যাবেন যদি আপনারা আগ্রহী হন আর কি। তো আজকে যে প্রিলিমিনারি এমসিকিউ ছিল তার সমাধান করব এবং কোশ্চেন অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো দেখুন, শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা সমাধানটা করব, প্রশ্ন সমাধান করব, তার নিয়োগটা কেমন ছিল। আচ্ছা, সবার প্রথমে প্রশ্ন অ্যানালাইসিসের আগে আমরা একটু নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখেন, এই যে 5 নাম্বার যেটা ছিল কারিগরি সহায়ক, কি বাংলা, ইংরেজিতে হচ্ছে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট। কারিগরি সহায়ক, বেতন গ্রেড 15, বেতন স্কেল 14,500 এবং চাকরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধাদি। আচ্ছা, এটার যে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা চেয়েছিল সেটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড হতে জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, প্লাম্বিং ও পাইপ ফিটিংস এ কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি, তার মানে ভোকেশনালে যে এসএসসি আর কি, এই রিলেটেড সাবজেক্টে যারা এসএসসি পাস করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এবং অন্যান্য যোগ্যতাতে যেটা চেয়েছে আর কি, শিক্ষা বা অথবা এখানে চেয়েছে, আচ্ছা, এসএসসি অথবা দাখিল সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ কারিগরি বোর্ডের স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, প্লাম্বিং বিষয়ে 1 বছর মেয়াদি বেসিক ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। আচ্ছা, যদি কেউ এসএসসিতে ভোকেশনাল পাস হয়, সেটা তো সে এই রিলেটেড সাবজেক্ট হলে সে অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ কেউ যদি এসএসসি বা জেনারেল এসএসসি অথবা দাখিল পরীক্ষা পাস করে, আচ্ছা, দ্বিতীয় পক্ষে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 1 বছর মেয়াদের একটা বেসিক ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে। আচ্ছা, আর 2 নম্বরে যেটা মানে খ নম্বরে যেটা বলা আছে, প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আচ্ছা, আর এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এর পদ সংখ্যা ছিল 200। তো চলুন আমরা এখন প্রশ্ন অ্যানালাইসিস করি আর কি। যদি প্রশ্ন নিয়োগটা দেখতে পারলেন আপনারা, প্রশ্ন অ্যানালাইসিসের এই অংশে আমরা দেখি যে এই যে প্রশ্ন অ্যানালাইসিস ও মার্ক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখানে কয়েকটা বিভাগ থেকে প্রশ্ন এসেছিল আর কি। ইংরেজি থেকে আসছিল গণিত, বাংলা, আর বাংলাদেশ অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক অ্যাফেয়ার্স, সাধারণ বিজ্ঞান, আর হচ্ছে মুক্তিযুদ্ধ। এই টোটাল অংশ থেকে ছিল 20 মার্ক, 20টা কোশ্চেন ছিল আর কি। আর প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক করে ছিল আর কি। আচ্ছা, আর এই ইংরেজি থেকে ছিল হচ্ছে 10, গণিত থেকে ছিল 10টা, 1 মার্ক করে 10টা, বাংলা ছিল 10টা, আর এই টোটাল যে পার্টটা ছিল এখান থেকে ছিল 20টা আর কি। তো আপনারা দেখতে পাইলেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে বলা ছিল না। তো 2023 সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তারই অ্যানালাইসিস হিসাবে এটা ফাইন্ড আউট করা হয়েছে। এই কোশ্চেনগুলো আমি বিভিন্ন ফেসবুক গ্রুপ, ওয়েবসাইট এবং অন্যান্য বই থেকে এবং যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে 2-1 জনের কাছ থেকে কালেক্ট করেছি। তো ভুল ত্রুটি হলে মার্জনীয় করবেন আর কি। যদিও আমি অনেক ভেরিফাই করার মানে জিনিসগুলো দেখার চেষ্টা করেছি ঠিক আছে কি না, চেক করার চেষ্টা করেছি আর কি। তো এই ছিল আর কি অ্যানালাইসিস পার্টে। শুরুতে আমরা 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি আর কি, দিস ইজ ড্যাশ ইজি টাস্ক। এটা হচ্ছে আর্টিকেল থেকে এসেছে, দেখতে পাচ্ছেন
তো এখানে ইজি আছে, তাই না? আমরা আর্টিকেলে কি জানি? এ ই আই ইউ ইউ, তাই না? এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েল যদি থাকে তাহলে কি হয়? তার আগে এন হয়, রাইট? এখানে আরেকটি লক্ষণীয় বিষয়, সবসময় যে এগুলো থাকলেই হবে তা কিন্তু না। আমাদের উচ্চারণটা যদি এই ভাওয়েলের মতো হয়, মানে সাউন্ড আর কি, যেমন অনেস্ট, তাই না? যদিও এইচ দিয়ে শুরু হয় আর কি, কিন্তু উচ্চারণটা অনেস্ট ওর মতো, তখন কিন্তু মানে এই অনেস্টে কিন্তু নর্মালি এ হওয়ার কথা ছিল, কিন্তু তখন এন হয় আর কি। তো আমাদের সাউন্ডের দিকে খেয়াল রাখতে হবে আর্টিকেলের, এটা সবাই জানি। ইজি, তাহলে উচ্চারণে এই ইটা কার মতো হচ্ছে? ইটা তো ইর মতোই হচ্ছে, তাই না? তাহলে এখানে কি হবে বলেন তো? এন হবে, রাইট? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখেন, হুইচ ওয়ান ইজ কারেক্ট? আচ্ছা, একটা বানান কারেকশানে একটা দেওয়া আছে আর কি, বানান কারেকশান। এখানে দেখেন সিও ডবল এম হতো কমিটিতে, সিও ডবল এম আছে, আই ডবল টি আছে, কিন্তু এখানে ডবল ইটা নেই। এখানে দেখেন সিও ডবল এম আই ডবল টি ডবল ই, তাই না? তার মানে হচ্ছে এই 3 নম্বরটাই কারেক্ট। এটা তো কারেক্ট না, কারণ ডবল এম নেই। আচ্ছা, 3 নম্বর দেখেন, ঢাকা ইজ ড্যাশ লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। আচ্ছা, ঢাকা ইজ ড্যাশ লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, এখানে কি হবে বলেন তো? এ এন টু অথবা দি কি হবে? এখানে অবশ্যই দি হবে। কেন? এখানে স্পেসিফিক একটা নাউন, বাংলাদেশের একটা লার্জেস্ট সিটিকে বোঝানো হয়েছে, তো স্পেসিফিক কিছু বোঝালে তার আগে দি হয়। আচ্ছা, তারপর দেখেন, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ফক্স? ফক্সের ফেমিনিন জেন্ডার কি বলেন তো? ফক্সেন এটাও না, ভিগজেন, হ্যাঁ ভিগজেন, রাইট। ফিমেল ফক্স এটাও না, এটা তো নাই, তাহলে এটা হচ্ছে ভিগজেন। 4 নম্বর ছিল এটা। 5 নম্বর দেখেন, শি ইজ এ বিউটিফুল লেডি। আচ্ছা, শি ইজ এ বিউটিফুল লেডি, দ্য বিউটিফুল ইজ, এই যে বিউটিফুল এই শব্দটা কি বলেন তো? অ্যাডভার্ব, কনজাংশন, নাউন নাকি অ্যাডজেক্টিভ? আচ্ছা, বিউটিফুল, কে বিউটিফুল? দেখেন এই যে শিটা বিউটিফুল, তাই না? তাহলে নাউনের দোষ গুণ অবস্থা যে বোঝায় তাকে কি বলে বলেন তো? আচ্ছা, অ্যাডজেক্টিভ, রাইট। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো বিষয়ে কোনো সন্দেহ রাখা যাবে না। আচ্ছা, 6 নম্বর দেখেন, প্লুরাল ফর্ম অফ এ ম্যান, ম্যানের প্লুরাল ফর্মটা কি, তাই না? ম্যান, ম্যান তো সিঙ্গুলার, এটার প্লুরাল ফর্ম কি হতে পারে? ম্যানস, এটা না, আমরা পড়ছি। উইমেন তো না, পিপলও না, মেন, রাইট। ম্যানের প্লুরাল ফর্ম তাহলে কি? মেন। আচ্ছা, এটা ওর গুরুত্বপূর্ণ আর কি, অনেকবার পরীক্ষায় এসেছিল, বিভিন্ন পরীক্ষায়। আচ্ছা, এখানে দেখেন একটা ফিল ইন দ্য গ্যাপ, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এটা যেটা পূর্বে আলোচনা করলাম আর কি, আমরা এখানে দেখবো আর কি এটার শব্দটা, এটার সাউন্ডসটা, এটার উচ্চারণটা ভাওয়েলের মতো নাকি কনসোনেন্টের মতো। তো অনেস্ট, অনেস্ট, তাই না? ওর মতো আসে আর কি, অনেস্ট। তাহলে যদি ওর মতো আসে তাহলে এখানে কি হবে বলেন দেখি? রাইট, এ হবে না এন হবে? এন, রাইট, এখানে হবে এন। আচ্ছা, 8 নম্বর দেখেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ভার্ব? নিচের কোনটি ভার্ব, তাই না? ভার্ব, ভার্ব মানে কি? কাজ করা বোঝায়, তাই না? এরকম। তাহলে আমরা যদি মানে বোঝার চেষ্টা করি, সিং মানে কি? সিং মানে হচ্ছে গান গাওয়া, তাই না? গাওয়া বা গান গাই, এরকম। সিঙ্গার মানে কি? গায়ক, মানে কি? এটা নাউন, তাই না? ম্যাঙ্গো মানে আম, এটাও কি? নাউন। আর অ্যাভব কিন্তু ওপরে আছে কিনা দেখি আমরা। সিং মানে কি? যে গান, মানে গান গাচ্ছে আর কি, তাই না? মানে ভার্ব, এটাই তো হওয়ার কথা, তাই না? রাইট, এই নাম্বারে হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে দেখেন, হুররা উই হ্যাভ অন দ্য গেম। আচ্ছা, হুররা উই হ্যাভ অন দ্য গেম মানে আমরা কি খেলা জিতেছি, হুররে আমরা মানে জিতেছি আর কি, আমরা জয়ী হয়েছি, এরকম একটা বিষয়। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দিস? আচ্ছা, এখানে বুঝতেই পারছেন, এখানে এক্সক্লেমেটরি ইয়ে আছে, চিহ্ন আছে, এখানে আর কোনো কনফিউশন নেই, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, 10 নম্বর দেখেন, হ্যাভ ইউ এভার ড্যাশ টু কক্সবাজার? তাহলে হ্যাভ ইউ এভার ড্যাশ টু কক্সবাজার, তো এই সেন্টেন্সটা বলেন তো এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কি পার্টিসিপল নাকি? প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, তাই না? তাহলে ভার্বের কি? ভার্বের কোন পোস্ট মানে V3 বসবে, রাইট। তারপরে হচ্ছে এক্সটেনশন।
ওকে, আমরা তাহলে এই স্ট্রাকচার দেখে বোঝার চেষ্টা করি। তাহলে গো অয়েন্ড গান, এখানে কি গান হবে কি না, মানে গান হতো তাই না, অয়েন্ড তো আর প্রশ্ন ওঠে না, এটা বাদ। গো তো আসতেছে না, প্রেজেন্ট ফর্ম V1। তাহলে এখানে বি দেখেন তো, বি হচ্ছে কার, বীর, বি বি থেকে কি আসছে, বিন তাই না। আর গো অয়েন্ড গান এটা গো থেকে আসছে, তাহলে এই দুটার মধ্যে থেকে একটা হবে। আমাদের এখন সাবজেক্টের মানে বুঝতে হবে, মানে সেন্টেন্সের মানে বুঝতে হবে আর কি। হ্যাভ ইউ এভার বিন কক্সবাজার, এখানে যদি আমি লিখি যে এখানে যদি বিন অথবা কি হবে বলেন তো, এই দুটার মধ্যে একটা হবে গন। যদি আমরা এখানে গন ইউজ করি তাহলে মানেটা বোঝায় এরকম যে সে কক্সবাজার ভিজিট করেছে, ভিজিটেড, বাট কি নট রিটার্নড, এটা বোঝায় না আর কি, নট রিটার্নড, এখনও সে ফিরেনি। আচ্ছা, আর এখানে যদি বি দেই আমরা, বিন সরি বিন বিন আর কি, বি থেকে যেটা এসেছে বিন যদি দিই তাহলে বোঝা যায় কি বলেন তো, এটা মানে আসে ভিজিটেড, সে ভিজিট করেছে এবং ফিরেও এসেছে, রিটার্ন। তাহলে এইরকম একটা মানে দুটাতে প্রকাশ পায়। তাহলে এখানে অবশ্যই কি বি হবে না গো হবে বলেন তো, মানে বিন হবে না গন হবে আর কি। তো অবশ্যই আমি বুঝাতে চাচ্ছি সে কি কখনো কক্সবাজার গিয়েছিল, গিয়েছিল মানে গিয়েছিল এবং এবং এসেছে কি না, মানে তাকে প্রশ্ন করা হয়েছে। তাহলে এখানে অবশ্যই কি হবে বলেন দেখি, রাইট, বিন হবে আর কি, উইদাউট এনি কনফিউশন। এবং এই জিনিসটা আপনারা এই বুঝে মনে রাখার চেষ্টা করবেন, এই ধরনের কোশ্চেন আমি অনেক জায়গায় দেখেছি চাকরি পরীক্ষায়। আচ্ছা, তো দেখুন 11 নম্বর প্রশ্ন, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার, এটা সাধারণ জ্ঞান থেকে এসেছে। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কত? এটা কত বলেন তো? 17 মার্চ। আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা কত? কতটি সেক্টরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল? 11টি সেক্টর, রাইট। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? আমি আবার বলছি, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6। আচ্ছা, ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি? প্রশ্নটা আবার বলছি, ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি? এডিস মশা, তাই না? আর এখানে যেটা আছে অ্যানোফিলিস বা কিউলেক্স, এই মশাগুলোর দ্বারা যে রোগ হয় আর কি, মানে মানে মানুষের শরীরে যে রোগ বাসা বাঁধে, আচ্ছা অ্যানিফিলিয়া, এই মশা ম্যালেরিয়াল রোগের জীবাণু বহন করে। আচ্ছা, তারপরে কিউলেক্স মশা, এটা পড়ে নিন, আমি একটু তথ্য আপনাদের অ্যাড করেছি, এগুলো পড়তে গেলে আবার ভিডিও লম্বা হয়ে যাবে। কিউলেক্স মশা কি বলেন তো, ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে, তাই না? এই মশার কামড়ে বিভিন্ন ভাইরাস এবং পরজীবী সংক্রমণ হতে পারে, যা রোগের কারণ হয়ে দাঁড়ায় আর কি। আচ্ছা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কতটি? বলেন তো কতটি? 50টি, রাইট। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে? রূপপুর। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানে যেটা নির্মাণ হচ্ছে সেটা হচ্ছে রূপপুর। এটা কোথায়? পাবনা ঈশ্বরদী, তাই না? পাবনায় ঈশ্বরদীতে। কোন নদীর তীরে? পদ্মা নদীর তীরে। এই তথ্যগুলা জেনে রাখবেন। আচ্ছা, কোনটি মৌলিক রং? মৌলিক রং কিন্তু আমাদের জানি তিনটি, তাই না? আমরা যেটা জানি আর জি পি, রেড, গ্রিন, আর এটা হচ্ছে ব্লু। তাহলে দেখুন বেগুনি কি? না, তাই না? নীল, অবশ্যই নীল। কমলা না, সাদা না, তাহলে হচ্ছে শুধু নীল এখানে। আচ্ছা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? 21শে ফেব্রুয়ারি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? কে বলেন তো? মইনুল হোসেন, শামীম শিকদার, মৃণাল হক নাকি হামিদুর রহমান? একটু নিজে নিজে ব্রেন স্টর্মিং করেন তো। রাইট, মইনুল হোসেন। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ একজন কি বলেন তো? ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ একজন কি? ইয়েস, বীরশ্রেষ্ঠ। নিচের কোনটি পিজিসিবির কাজ? পিজিসিবির কাজ কি? বিদ্যুৎ উৎপাদন করা,
বলেন তো জেনারেশন স্টেশনগুলো যেগুলো আছে সেগুলো বিদ্যুৎ উৎপন্ন করে, জেনারেশন মানে বিদ্যুৎ তৈরি করে যারা আর কি। তো পিজিসিবি মূলত বিদ্যুৎ তৈরি করে না। বিদ্যুৎ সঞ্চালন করে কিনা পরে আসছি, বিদ্যুৎ বিতরণও করে না। বিতরণ করে কারা বলেন দেখি? যেমন বিপিডিবি, তারপরে নেসকো, তারপরে হচ্ছে ডেসকো, তারপরে ডিপিডিসি, তারপরে পল্লী বিদ্যুৎ, পিবিএস পল্লী বিদ্যুৎ সমিতি, তারপরে হচ্ছে আর কি আছে বলেন তো, ডব্লিউপিডিসিএল, এটা হচ্ছে আপনার ওই খুলনা ওই দিকে আর কি। আর সবকটি তো নাই, তাহলে বিদ্যুৎ পিজিসিবির কাজ কোনটি বলেন তো? বিদ্যুৎ সঞ্চালন। তাহলে একজন মানে জেনারেশন কোম্পানিগুলো কি করে? বিদ্যুৎ তৈরি করে। আর ডিস্ট্রিবিউশন কোম্পানি কি করে? বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে। জেনারেশন এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। আর ইনাদের মাঝে বিদ্যুৎ সঞ্চালন করে কি? পিজিসিবি মাঝখান থেকে ট্রান্সমিশন করে, তাই না? ট্রান্সমিশন করে পিজিসিবি। তো এই বিষয়গুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করলে আপনার সুবিধা হবে, এই রিলেটেড কোশ্চেন থাকে আর কি। আচ্ছা দেখুন এখানে কোভিড-19 ভাইরাসের নাম কি? কোভিড-19 যে ভাইরাসটা ছিল সেই ভাইরাসের নাম কি হতে পারে বলেন তো? চিকুনগুনিয়া? না, চিকুনগুনিয়া জানি একটা মানে মশার কামড়ে হয় আর কি, বা শরীরে খুব ব্যথা করে, এটা জ্বর আর কি। আচ্ছা SARS-CoV-2 এটা কি না? করোনা ভাইরাস কিনা? করোনা ভাইরাস তো নাই, কোভিড-19ও না, তাহলে হচ্ছে SARS-CoV-2। এটা মনে রাখবেন আর কি, এটা খুব গুরুত্বপূর্ণ। কোভিড-19 কথা আমাদের অনেকে মনে আছে আর কি। আর এটার পূর্ণরূপ হচ্ছে সেভারেল অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। আচ্ছা আমি আবার বলি, সেভারেল অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। আচ্ছা বাংলাদেশ সরকারের প্রধান পদবি কি? আচ্ছা এখানে দেখুন বাংলাদেশ সরকারের প্রধান পদবি কি? এটা হচ্ছে কি বলেন তো? প্রধানমন্ত্রী। আমাদের বাংলাদেশ কি প্রধানমন্ত্রী শাসিত সরকার নাকি রাষ্ট্রপতি শাসিত সরকার? অবশ্যই বর্তমান সংবিধান অনুযায়ী বা বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শাসিত সরকার। আমাদের রাষ্ট্র কিন্তু একবার রাষ্ট্রপতি শাসিত সরকারও ছিল আর কি। যখন পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল 2023 সালে, 2023 সালের সংবিধান অনুযায়ী বাংলাদেশ হচ্ছে কি বলেন তো? প্রধানমন্ত্রী শাসিত সরকার। আচ্ছা 26 নাম্বার দেখেন, 2022 সালে ফিফা বিশ্বকাপ জয়ী দলের কোন খেলোয়াড় বাংলাদেশ সফর করেন? আচ্ছা এই যে আর্জেন্টিনা দল, তাই না? আমরা জানি যে কাপ জিতেছিল আর্জেন্টিনার। রিসেন্টলি বাংলাদেশে কে আসছিল? রিসেন্টলি মার্টিনেস, রাইট? মার্টিনেসকে নিয়ে অনেক ট্রল হয়েছে, বা এই যে একটা তার হ্যান্ড গ্লোভস এটা নিয়ে। তো যাই হোক এটা মনে রাখবেন, মার্টিনেস এবং খেলাধুলা, ফুটবল ক্রিকেট এগুলো নিয়ে কোশ্চেন আসে, এই ধরনের টপিকও আপনারা পড়ার চেষ্টা করবেন। আমি জাস্ট এই কোশ্চেনটা আপলোড করছি আপনাদের যাতে কোশ্চেনের আইডিয়াটা পান আর কি, কী রিলেটেড পড়ালেখা করতে হবে আপনাদের। যদিও নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা থাকে না যে কোন কোন টপিক থেকে কী পড়তে হবে, তারপরেও আপনাদেরকে সার্বিক প্রস্তুতি নিতে হবে আর কি। আমাদের জাতীয় কবির নাম কি বলেন তো? আমাদের জাতীয় কবির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর? না, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি। কাজী নজরুল ইসলাম, রাইট। শামসুর রহমানও না, বেগম সুফিয়া কামালও নয়। আচ্ছা নিচের কোন পদার্থটি সবচেয়ে ভারী আর কি? নিচের কোন পদার্থটি সবচেয়ে ভারী পদার্থ কোনটি? তেল তো পদার্থ কি পদার্থ? হ্যাঁ, কিন্তু এটা সলিড পদার্থ না আর কি। তেলের তুলনায় সলিড পদার্থগুলো বেশি ভারী। তেল না, পানিও না, মধু না, কিন্তু পারদ হচ্ছে অনেক ভারী। পারদের আপেক্ষিক গুরুত্ব খুব সম্ভবত 13.6। আর আমরা জানি পানির আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব যাই বলি 1। তাহলে পানির তুলনায় এটা কি 13.6 গুণ ভারী। আচ্ছা 29 নাম্বার দেখেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? এটা আমরা ছোটোবেলায় পড়েছি আর কি, প্রাইমারিতেও পড়েছি। ভিটামিন এ, বি, সি অথবা ডি বলেন তো? আপনাদের সময় দিলাম, ট্রাই করেন। অবশ্যই ভিটামিন এ, তাই না? আচ্ছা দেখেন, আর ভিটামিন বির অভাবে কি হয়? বেরি রোগ হয়। আর ভিটামিন সির অভাবে কি হয়? স্কারভি রোগ, মানে মুখে ঘা, এই ধরনের রোগ হয়। আর ভিটামিন ডির অভাবে কি হয়? রিকেটস এবং অস্টিওমেলাসিস। রিকেটস হয় কি শিশুদের, আর হচ্ছে অস্টিওমেলাসিস হয় প্রাপ্তবয়স্কদের জন্য আর কি।
30 নাম্বার দেখেন, পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস কোনটি? আচ্ছা, পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস, আমরা পরিবেশ নিয়ে ভাবতে হবে আমাদের। তো অক্সিজেন কি ক্ষতিকর? না, কখনোই না। অক্সিজেনের কারণে আমাদের জীব জগৎ টিকে আছে আর কি। হাইড্রোজেন? না, হাইড্রোজেনও না। কার্বন ডাই অক্সাইড, রাইট। এই ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড, ক্ষতিকর এই গ্যাসকে গাছ কিন্তু কি করে? গাছ কনজিউম করে। আর গাছ কি আমাদের কি দেয়? রিপ্লেস। গাছ কিন্তু কনজিউম করে, আর গাছ কিন্তু আমাদের কি দেয়? অক্সিজেন দেয়। তো এই জিনিসটা আমাদের জানতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে আর কি আমাদেরকে। নাইট্রোজেনও তো না, তাহলে সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। নাইট্রোজেন ভালো আর কি পরিবেশের জন্য, তাহলে এগুলো না, আর উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বৈদ্যুতিক শক্তি পরিমাপের একক কোনটি? আচ্ছা, বৈদ্যুতিক শক্তি পরিমাপের একক কোনটি বলেন তো? কিলোওয়াট আওয়ার, রাইট। কিলোওয়াট আওয়ার, মানে এটাকে আবার ইউনিটও বলা হয়। 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার। আচ্ছা, আর ক্যালোরি, কেলভিন এগুলা বলেন তো? কিলো ভোল্ট এগুলা কি জানেন? আচ্ছা, ক্যালোরি হচ্ছে কিসের একক বলেন তো? তাপ শক্তির একক, তাপ শক্তি। আর কেলভিন হচ্ছে কিসের? তাপমাত্রার একক, তাপমাত্রা। কেলভিন বা সেন্টিগ্রেড বা ফারেনহাইট এগুলো আর কি। আর কিলো ভোল্ট বা ভোল্ট হচ্ছে ভোল্টেজের একক। আর কারেন্টের একক কি বলেন তো? অ্যাম্পিয়ার। এগুলো জানতে হবে। আর পাওয়ারের একক কি? ওয়াট। যে পাওয়ার আমরা কনজিউম করি, এই যে সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার, এই ওয়াট আর কি। তো বিষয়গুলো একটু জানার চেষ্টা করবেন আপনারা। এই ছোটোখাটো অনেক বিষয় থেকে, টেকনিক্যাল বিষয় থেকে প্রশ্ন হতে পারে। আচ্ছা, 32 নাম্বার দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? এটা খুবই সহজ, বলেন দেখি। চোখ বন্ধ করে পারার কথা। শেষের কবিতা? না। গীতাঞ্জলি, রাইট। গীতাঞ্জলি। সঞ্চয়িতা? না। সোনার তরীও না। ওকে, এক কথায় প্রকাশ করেন। আকাশের চরে যে, আকাশের যে চরে তার এক কথায় প্রকাশ কি বলেন তো? ছোটবেলা থেকে পড়ছি, খেসো, রাইট। আচ্ছা, ষড় ঋতুর সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদটা আমাদের দেখতে হয়, সন্ধি বিচ্ছেদ থেকে থাকেই। তো এটা বলেন তো কোনটা হবে? ষড় ঋতুর সন্ধি বিচ্ছেদ কোনটি? রাইট, বলেন তো। শর্ট যোগ ঋতু, ডি নাম্বার। শর্ট যোগ ঋতু, ষড় ঋতু। গোড়ায় গলদ বলতে কি বোঝায়? গোড়ায় গলদ একটা ইয়ে আছে আর কি। কি আছে? বাগধারা আছে। বেশি ভুল না, ভুল জিনিস না, শুরুতেই ভুল, রাইট। অল্পতে ভুল এটাও না। গোড়ায় গলদ মানে হচ্ছে শুরুতেই ভুল। কোন বানানটি শুদ্ধ? বানান শুদ্ধ, দেখেন বাংলা থেকে আসছে, শুদ্ধ বানান থেকেও থাকে, এটা কমন আর কি এই বিষয়গুলা। পাষাণ, এটা দন্তস্ব, এটা হবে না। আর এখানে মূর্ধন্য হতো। পাষাণ, এখানে দন্তস্ব, এটা হবে না। মূর্ধন্য যদিও ঠিক আছে, কিন্তু এখানে দেখেন পাষাণে বানান, পাষাণ বানানগুলো আগেই লেখার চেষ্টা করবেন আর কি। কারণ অনেক সময় বানান দেখলে কনফিউজড হবেন, তার সাথে মিলাই দেখবেন। এটা ঠিক, এটা ঠিক নেই কেন বলেন তো? এখানে এইটা আছে এবং এটা আছে। তো যাই হোক, সি। নকশি নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থটির রচয়িতা কে বলেন তো? কবি জসিমউদ্দিন। খুবই বিখ্যাত। নকশি কাঁথার মাঠ খুবই বিখ্যাত একটা আর কি কাব্যগ্রন্থ। নকশি কাঁথার মাঠ, এটার ঘটনাটা খুবই ভালো, জনপ্রিয়। আপনারা একটু পড়বেন অথবা ইউটিউবে সার্চ দেবেন, অনেক কন্টেন্ট পাবেন, জেনে নেবেন, ভালো লাগবে আর কি। রূপাই নামে একটা ক্যারেক্টার আছে। তো রূপাই ছিল এখানকার এই যে আপনার একটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার আর কি। এটা দেখবেন, ইউটিউবে পাবেন, কন্টেন্টটাকে সার্চ দিয়ে দেখে নেবেন, ভালো লাগবে আর কি। অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। আচ্ছা, দুর্ভিক্ষের সঠিক ব্যাসবাক্য কোনটি? দুর্ভিক্ষের সঠিক ব্যাসবাক্য কোনটি? এটা সমাস থেকে এসছে আর কি। তো সমাস, সন্ধি বা শুদ্ধ বানান বাংলার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। বলেন তো, দুর্ভিক্ষে খাদ্যের অভাব, ভিক্ষার অভাব, খাদ্যাভাব বা ভিক্ষুকের অভাব? এখানে হবে ভিক্ষার অভাব, বি নাম্বার। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। ওকে, মান শব্দের বিপরীত শব্দ কোনটি? মান, মানের বিপরীত কি? সম্মান, গৌণ, অমান্য নাকি অপমান? বলেন তো। রাইট, অপমান, ডি নাম্বার।
বর্তমান কাল কোনটি? আমি পড়ি, রানু যাবে, সুমি গিয়েছিল, সে পড়েছিল। এটা সঠিক উত্তর হলো আমি পড়ি। এখানে দেখেন 40 নাম্বার ম্যাথে আমরা যদি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি? সমবাহু ত্রিভুজ কীরকম হয়? যে এরকম তিনটা বাহুই সমান আর কি। তো তিনটা বাহু যদি সমান হয় তাহলে কোণগুলো পরস্পরের সমান হয় আর কি। তাহলে আমরা জানি ত্রিভুজের মানে টোটাল সমষ্টি, তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যেহেতু তিন কোণ সমান তাহলে প্রত্যেককে কি সমান 60 ডিগ্রি করে আর কি। আচ্ছা 42 নম্বর প্রশ্ন যদি দেখি, 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাই না? তো মৌলিক সংখ্যাগুলো আমরা যদি মানে লেখার চেষ্টা করি তাহলে 1 থেকে 10-এর মধ্যে আছে কয়টা বলেন তো? 42 নম্বর, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে আমরা যদি একটা ক্রম মুখস্থ করি 4 4 2 2 3 2 2 3 2 1 আর কি। তাহলে 1 থেকে 10-এর মধ্যে আছে মানে 4টি, 10 থেকে 20-এর মধ্যে 4টি, 20 থেকে 30, 30 থেকে 40 মানে 40 বলে 41 আর কি, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 আর 91 থেকে 100। তাহলে এগুলো যদি আমরা এগুলো অনলাইনে পাবেন আর কি, আর আমি না লিখে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তাহলে দেখেন 11 থেকে 20-এর মধ্যে কয়টি আছে? 4টি, এখান থেকে বোঝা যাচ্ছে। এটা মনে রাখার চেষ্টা করবেন। আবার বলি 4 4 2 2 3, আবার 2 2 3 2 1, এই হলো টোটাল মানে মানে প্রত্যেকটা দশকের মৌলিক সংখ্যা। এরকম মাসে 20 থেকে 30টার মধ্যে কয়টি আছে আর কি। এগুলা যদি বুঝে পড়ার চেষ্টা করেন মৌলিক সংখ্যা, যেমন 1 থেকে 10-এর মধ্যে আছে 2 3 5 7। এইভাবে আপনার বুঝে পড়লে জিনিসটা ইজি হয় আর কি। ভিডিও লম্বা হয়ে যাবে, গুগল করলে পেয়ে যাবেন। আচ্ছা 43 হচ্ছে, যে কাজ 60 জন লোক 18 দিনে করতে পারে সেই কাজ 36 জন লোক কত দিনে করতে পারবে? তাহলে 60 জন লোক কাজ করে কয় দিনে? 18 দিনে। ওই কাজ যদি মানে একজন করে আর কি, এখানে জন দিনে, তাহলে একজন লোক যদি ওই কাজ করতে চায় তাহলে সময় তো বেশি লাগছে, 18 গুণন 60। আর যদি এটা 36 জন লোক তাহলে সময় কম লাগবে। কম লাগলে কি হয়? ভাগ হয়, তাই না? 36, এখানে 2 30, তাহলে 30 দিন সময় লাগবে। আচ্ছা 44 নম্বর, 12টি আম, 36টি লিচু, 24টি কলা সর্বোচ্চ কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে? তো এরকম যদি কন্ডিশন আসে তাহলে আমরা প্রত্যেকগুলোকে লসাগু করলে এটা পাই, তাই না? 24, তাহলে 12 16 আর 24-এর লসাগু যদি করি তাহলে 12 এটা 16 আর কি 4, তাহলে 4 দিয়ে 12 3 12, আবার 4 দিয়ে যদি 24-কে ভাগ করি 6, তাহলে আমাদের কত? 4 জন, তাই না? 12টি আম, 16টি লিচু, 4টি কলা সর্বোচ্চ কতজনের মধ্যে ভাগ করা যাবে? 4 জনের মধ্যে ভাগ করা যাবে। আচ্ছা নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? এই ধরনের অঙ্ক আমরা বৃহত্তম ক্ষুদ্রতম বের করি আর কি। দেখেন এখানে 1-এর 2 আছে আর এখানে আছে 4, ইংরেজিতে লিখি, আচ্ছা যাক 4-এর 5। আমরা এই দুটো আগে কম্পেয়ার করে দেখি এই দুটার মধ্যে কোনটা বেশি বা কম। তাহলে এই দুটো যদি আমরা ক্রস গুণন করি আর কি, এখানে হয় 8 আর এখানে হয় 5। তাহলে মনে রাখবেন যে পাশের সংখ্যাটা গুণ সংখ্যা বেশি হয় সেটা বড়, তাই না? তাহলে এইটা বড়। ওকে, দেন সেরকমভাবে যদি আবার এই দুটো কম্পেয়ার করি তাহলে 5/7 আর এখানে 4/9, 5 নং যদি মাল্টিপ্লাই করি 5 নং 45 আর 4 7 28, তাহলে এইটাই বড়, তাই না? এখন এই দুইটা বড়র মধ্যে কে বড়? 5 7 আর হচ্ছে 4 5, তাহলে যদি মাল্টিপ্লাই করি এখানে হয় 25 আর এখানে কত? 28, সরি 25, এখানে 20 লিখছি বলে। এই যে বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর আর কি।
তাহলে 47 নম্বর ম্যাথ দেখেন 1/4 1/2 3/4 এর গড় কোনটি? তো গড় আমরা কি জানি যে সবগুলো সংখ্যা যোগ করে যে কয়টা সংখ্যা থাকবে তা দিয়ে ভাগ, তাই না? এখানে 3টা সংখ্যা আছে, তাহলে এই 3টা যদি আমরা যোগ করি তাহলে লসাগু কত হয় বলেন তো? 4। তাহলে 1 যোগ 2 যোগ 3, তাহলে 6/4। তাহলে গড় করার নিয়ম কি? সবগুলো সংখ্যার যোগফল আর যে কয়টা সংখ্যা থাকবে, না? সব সংখ্যার যোগফল আর যতগুলো সংখ্যা থাকবে তাহলে সবগুলো সংখ্যার যোগফল 6/4 আর সংখ্যা আছে 3টি। তো এটা যদি ক্যালকুলেশন করলে 6/4, এটা যদি উল্টায় দিই তাহলে কত হয় বলেন তো? 1/3। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে 2/4 অতএব 1/2। তাহলে সি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 48 নম্বর প্রশ্ন দেখেন 125-এর 4% কত? তাহলে 125, তাই না? 4% এর 4% মানে কি 100। তাহলে 25 দিয়ে ক্যালকুলেশন তাহলে এইরকম তো, না? 125 গুণন 4/100। তাহলে যদি 25 দিয়ে ক্যালকুলেশন করি এখানে 5, এখানে হচ্ছে 4, তাহলে হচ্ছে 5%। 49 নম্বর পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 6:2 আর কি। পিতার বয়স 42 হলে পুত্রের বয়স কত? ধরি পুত্রের বয়স ক, তাহলে 6:2 আর এখানে 42:ক, তাই না? যেহেতু পিতা পুত্র 6/2 42/ক, তাহলে ক ইকুয়াল হচ্ছে 42 গুণন 2 আর ভাগ কত? 6, 6 7 42 14। তাহলে পুত্রের বয়স কত? 14 বছর বয়স। আচ্ছা 50 নাম্বার, এটাই সব শেষ আর কি প্রশ্ন ছিল, 50টি প্রশ্ন ছিল, এটা লাস্ট। আচ্ছা, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 2 মিটার হলে ক্ষেত্রফল কত? ওকে, তো আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ, তাহলে এটা খুবই সহজ। ক্ষেত্রফলের মানে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হলো তার ক্ষেত্রফল আর কি। তো দৈর্ঘ্য কত? 5 আর প্রস্থ কত? 2, এই হচ্ছে 10। এটা কি একক কি আছে? মিটার। এটা কিন্তু বর্গ মিটার হবে, বর্গ ফুট না বা বর্গ কিলোমিটার না, তাই না? বর্গ মিটার, এটা খেয়াল রাখতে হবে। তো এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। তো এই কন্টেন্ট যদি ভালো লেগে থাকে এবং আপনার চাকরির প্রস্তুতি যদি ধারাবাহিকভাবে নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। ভবিষ্যতে এই ধরনের কন্টেন্ট আরও পেতে অবশ্যই বেল বাটনটি চাপ দিবেন। তো আপনি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।